আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি, প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর খুঁজে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ, লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশনা। আজ 15ই আগস্ট 1975-এর এই দিনে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ প্রতিবেশের প্রতি নতুন প্রজন্মকে দায়িত্বশীল করবে প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। নির্বাচনী কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে। সচিব জানান, দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন পর্যালোচনার পাশাপাশি প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। নাজিব বেগের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে এরই মধ্যে সিইসিকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই হিসেবে ডিসেম্বরের শুরুতে তফসিল দিতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রথা চালু হয় নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও 1.5 বছর আগে রোডম্যাপ ঘোষণা করে ইসি। নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ নিয়ে কথা বলেন ইসি সচিব। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ ও আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে ও পরে করণীয় বিষয় থাকে এই রোডম্যাপে। এদিকে সিইসির সাথে দেখা করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। পরে নেতারা বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুযোগ নেই। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে, আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ। জাতীয় পার্টির আরেক অংশের নেতারা যে কাউন্সিল করেছেন সেটি বৈধ নয় বলেও দাবি করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর খুঁজে এনে আগের জায়গায় ফেলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল করতে বলেছেন আদালত। ওই জায়গা থেকে কেউ যেন পাথর অপসারণ করতে না পারে সেজন্য মনিটরিং টিম করতেও বলা হয়েছে। আর পরিবেশের ক্ষতি নিরূপণে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে রিপোর্ট দিতে বলেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে ভোলাগঞ্জের 0 পয়েন্টে নেমে আসে সাদা পাথর। গত বছরের 5ই আগস্টের পর থেকে শুরু হয় পাথর লুটের ঘটনা। অল্প কয়েকদিনে ভ্রমণ পিপাসীদের পছন্দের জায়গাটি পরিণত হয় ক্ষতবিক্ষত স্পটে। এমন বাস্তবতায় এর প্রতিকার চেয়ে একটি মানবাধিকার সংগঠন রিট করলে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন 4টি। একটি আদেশ হলো আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশের যেখানে যেখানে এই সাদা পাথর গিয়েছে সেগুলো স্থানীয় প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সির সহযোগিতায় এগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য বলা হয়েছে। এবং আগামী বৃহস্পতিবার আবার বিভাগীয়কে বলছেন কতদূর পদক্ষেপ নেওয়া হলো সেটি আদালতকে অবহিত করার জন্য। যে ওই ঘটনার সঙ্গে ওখানে যারা জড়িত আছে তাদের নাম ঠিকানা তালিকা তৈরি করে
আদালতে সেটা প্রতিবেদন আকারে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশনা দিয়েছে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পারসন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আইনজীবী জানিয়েছেন আগামী রোববার এই রিট আবেদনের উপর শুনানির দিন ঠিক করা হয়েছে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। আজ 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। পরে তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে যাদের অবদানের কথা চিরস্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে শীর্ষে শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার পরিচালনায় তার আলোচনা সমালোচনা দুটোই আছে। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডিতে নিজ বাসভবনে নিহত হন শেখ মুজিবুর রহমান। একই সঙ্গে নিহত হন শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে, পুত্রবধূসহ পরিবারের সদস্যরা। পরদিন শেখ মুজিবুর রহমানের মরদেহ সমাহিত করা হয় তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। দেশের বাইরে থাকায় বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 1981 সালে দেশে ফিরে শেখ হাসিনা রাজনীতিতে যোগ দেন এবং কয়েক দফা সরকার পরিচালনা করেন। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। 15ই আগস্ট উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে রয়েছেন সহকর্মী ইফতেখার উদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, ধানমন্ডি 32 নম্বরের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। আনিকা, এখন আমি আছি ধানমন্ডি 32 নম্বরে। আমি একটু চারপাশটা একটু দেখাতে চাই। এখানে পুলিশের সাজোয়া যান, জলকামান এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আমি ভোরবেলা থেকে এখানে অবস্থান করছি। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা বা কোনো ধরনের কোনো সংঘাত আমার চোখে পড়েনি। একপাশে দেখা যাচ্ছে কিছু ছাত্র জনতা অবস্থান নিয়েছেন, তারা জুলাই বিপ্লবের গান বাজাচ্ছেন। অন্যদিকে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যেই বাড়িটি রয়েছে সেই ভাঙ্গা এবং পোড়া বাড়িটি পড়ে আছে। সেখানে পুলিশ কাউকে আসলে ঢুকতে দিচ্ছেন না। আমরা গণমাধ্যম কর্মীরা যেতে চাইলেও আসলে সেখানে 32 নম্বরে এই যে বাড়িটি এখন সেটি খালি পড়ে আছে। আর ডান পাশ দিয়ে আসার ক্ষেত্রে পুলিশ এখানে ব্লকেট দিয়েছে এবং বাঁ পাশেও পুলিশ ব্লকেট দিয়ে রেখেছে। আর এই যে অবস্থা গতকাল থেকে এই পর্যন্ত আমরা শুনতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে যে 5 জনকে আটক করা হয়েছে। এছাড়া আর কোনো ধরনের ঘটনা আমরা পাইনি। রাতে বেশ কয়েকবার ধানমন্ডি 32 নম্বরের সামনে একটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছিল। এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি বেশ শান্ত এবং স্বাভাবিক। আনিকা, ধন্যবাদ ইফতেখার আপনাকে ধানমন্ডি 32 নম্বর থেকে সার্বিক অবস্থা আমাদেরকে জানাবার জন্য। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 1945 সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এছাড়াও সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল হবে। মিলাদ ও দোয়া মাহফিলের বাইরে কেক কাটা সহ অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলও করবে বিএনপি। তৈরি পোশাক খাতে তরুণদের সৃষ্টিশীল উদ্যোগকে দীর্ঘস্থায়ী ও টেকসই করতে শুরু হলো বিল্ড বাংলাদেশের নিডল ইনোভেশন চ্যালেঞ্জের দ্বিতীয় পর্যায়ে। উদ্বোধন আয়োজনে বক্তারা বলেছেন, তৈরি পোশাক শিল্পের অভিজ্ঞতার সাথে তরুণদের সৃষ্টিশীল উদ্যোগের সংযোগ স্থাপন করা গেলে এই শিল্পে $100 বিলিয়ন সম্ভাবনাকে সত্যি করা সম্ভব। মাসুর শাকিলের রিপোর্ট। সুই থেকে তৈরি হয়ে দেশের সবচেয়ে বড় বৈদেশিক আয়ের সাম্রাজ্য তৈরি পোশাক খাত। ৪০ বছরে এই খাতের জ্ঞান অভিজ্ঞতার সাথে তরুণদের নতুন উদ্যোগকে বড় ব্যবসায় রূপান্তর করতে আন্তর্জাতিক বায়ার H&M এর সহযোগিতায় কাজ করছে বিল্ড বাংলাদেশের নিডল ইনোভেশন চ্যালেঞ্জ। Mobilize private capital towards impact investment. And another one, we are not only alleviating poverty, but we are transforming poverty to prosperity and investee to investor. Our goal, to become the first 21st century unicorn by supporting 1 billion people in addition to raise $1 billion fund. That is the ecosystem we are trying to develop through Needle Innovation Challenge, which will be a home ground for the future leaders of Bangladesh RMG. We have specific thematics right now, which are alternative materials, organic dye, assistive technology, and water-based products. So those are the 4 thematics right now where we are supporting the ideas and helping them to validate and also grow. অনুষ্ঠানে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের সফল উদ্যোক্তারা তরুণদের সৃষ্টিশীল উদ্ভাবনে অবাক হন এবং সহযোগিতার প্রতিশ্রুতি দেন। They can injure you, they can injure your body. But now we have this bacteria that can produce dyes and colors that can be used to run the RNG industry. So this is the virtue of having such an innovation. So I would request him to, Farhad, please contact us so that we see the design of his bioreactor, what is he doing. We will fully automate it and we'll give him a larger bioreactor so that he gets a gift from us. We are thinking that they are actually finding the new innovations, but from our side, from the industry leaders, we need to scale it up. We need to help them to scale it up. We need to help them to make a business model. We are seeing more demand for the traceability and reduced environmental footprint. I think collaboration with the innovators could be help achieve that. প্যানেল আলোচকরা বলেন, বৈশ্বিক ও স্থানীয় ফ্যাশন জগতের ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগাতে সৃষ্টিশীলতার কোনো বিকল্প নেই। নিডল ইনোভেশন চ্যালেঞ্জের দ্বিতীয় পর্যায়ে বিল্ড বাংলাদেশ 50 জন তরুণের তৈরি পোশাক খাত নিয়ে চলমান উদ্যোগকে টেকসই করতে কাজ করছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাজীপুরে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় বর্ষা মৌসুম জুড়ে চলবে সবুজের উৎসব। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে প্রতিবেশের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধির প্রত্যাশা বিশিষ্টজনদের। ফজলুল হক মুরলকে সঙ্গে নিয়ে আব্দুল করিমের ভিডিওচিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। শিক্ষাঙ্গনে শিশুদের চিরায়ত উচ্ছ্বাস। তবে এবারে বই খাতা আর ব্যাগের পরিবর্তে হাতে হাতে শোভা পাচ্ছে বিচিত্র ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা। চোখে মুখে ধরিত্রী রক্ষার প্রত্যয়। গাজীপুরে প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ। ক্ষুদ্র চেষ্টা, আজকে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করছি। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না,
এজন্য আমাদের গাছ লাগানো উচিত। আজকে বেছে বেছে গাছ নিয়েছি আর ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, গল্প করেছি। আমরা সব শিক্ষার্থী বৃক্ষ পেয়ে অনেক আনন্দিত। গাছ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। Without oxygen we can live and planting trees is very beneficial to our environment. ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় বৃক্ষরোপণই যথেষ্ট নয়, দরকার যথাযথ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রজন্মের সংযুক্তি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাজীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এই যে গাছ রোপণ করছি, এর যে এত উপকারিতা, এই উপকারিতার ব্যাপারগুলো কিন্তু আমাদের এই বাচ্চাদের জানাতে হবে এবং তাদের উদ্বুদ্ধ করতে হবে এই বৃক্ষরোপণের জন্য এবং এর পরিচর্যার জন্য, এবং একে বড় হওয়ার জন্য সাহায্য করতে হবে। নির্ধারিত আলোচনায় বক্তারা নিরাপদ আবাস বিনির্মাণে ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ করেন। গাজীপুর স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল একটা শহর, এখানে গাছের ভূমিকা আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমরা বাংলালিংকের পক্ষ থেকে এই মহতী উদ্যোগে সামিল হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে বৃক্ষরোপণ হবে, প্রকৃত জীবন ফাউন্ডেশন যদি গাজীপুর শাইনকে মনে করে, আমরা সার্বিকভাবে এর চেয়েও আরও সুন্দর এবং সাবলীলভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করব ইনশাল্লাহ। বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি। বাংলাদেশে 16% বনভূমি রয়েছে, যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আমরা যেহেতু শিল্পায়ন করেছি, পরিকল্পিত শিল্পায়ন করব, সাথে সাথে পরিকল্পিত নগরায়নের জন্য সবুজ নগরায়ন করব। গাজীপুরে যেটা এখন দরকার, যে সবুজ একটা গাজীপুর। বৃক্ষরোপণের মাধ্যমে আমি আমার নিজের বেঁচে থাকার যে অক্সিজেন, আমার নিজের যেটা যে অপরিহার্য, সেটা কিন্তু আমি তৈরি করে রেখে আমার জন্য করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। গাছ মাটি থেকে এবং অক্সিজেন বাতাস থেকে যে এলিমেন্ট নেয়, সেটি দিয়ে সে বড় হয় এবং এটি দিয়েই সে খাদ্য উৎপাদন করে। পৃথিবীর যত জীব আছে সেই খাদ্যের উপর নির্ভরশীল। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং দেশে সবুজ বেষ্টনী বিনির্মাণের জাতীয় লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের পরিবেশ যেভাবে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের যদি আমরা একটা ভালো অবস্থানে পৌঁছতে চাই, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে সহজ যে কাজটি, সেটা হচ্ছে গাছ লাগানো। যারা বড় আছি তাদের সবার দায়িত্ব কিন্তু এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা এবং এ নিয়ে চিন্তা করা, এ নিয়ে কাজ করা। বাংলাদেশ যদি ভালো থাকে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। 1 একর একটি বন 25 টন কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং সুন্দরবন কিন্তু একটা রক্ষা কবচ। এই রক্ষা কবচ কিন্তু উপকূলের মানুষদের কিন্তু রক্ষা করছে। সব কিছু মিলিয়ে গাছের এত উপকারিতা। আসুন আজকে আমরা অঙ্গীকার করি বাংলাদেশটাকে ভালো রাখব এবং সারা বাংলাদেশ দেশটাকে সবুজে ছেয়ে ফেলব। ধন্যবাদ সবাইকে। জাতীয় টেকসই অভিযাত্রা নিশ্চিতে শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যায় নয়, প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের সার্বজনীন চর্চা। মোশাহিদ রনি, চ্যানেল আই, গাজীপুর। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: বিপিএলে চিটাগাং কিংস। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। সৌদি খেজুর চাষ হচ্ছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। চলতি বছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি। এবারে প্রকৃতি সংবাদ।
পঞ্চগড়ে ভারী বর্ষণে পানির চাপে ডেবে গেছে সেতু, ভেঙে গেছে দুই পাশের সংযোগ সড়কও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 2 ইউনিয়নের 10,000 মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট। সড়কটি রক্ষণাবেক্ষণের অভাব ও অব্যবস্থাপনায় এলজিইডির গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিইডি। এবারে খেলার খবর। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের কাছে 46 কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি নিশ্চিত করেছে বোর্ড। সবশেষে ফ্রেশ আটা ময়দাসজ্জি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। প্রবাসীদের ভোটের প্রক্রিয়া নিয়েও আলোচনা। ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর খুঁজে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ। লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশনা। আজ 15ই আগস্ট 1975-এর এই দিনে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাজীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ প্রতিবেশের প্রতি নতুন প্রজন্মকে দায়িত্বশীল করবে প্রত্যাশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।